নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ সকলের উদ্দেশ্য নিয়ে আমি কয়েকটা কথা আমার কয়েকটি অভিজ্ঞতা সকলের সঙ্গে আজকে শেয়ার করব। যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কতগুলো জরুরি কথা আমি আজকে বলতে চাই। আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, আমি জানি তোমরা নানা কাজে ব্যস্ত, সময়ের নানা সমস্যা, তা সত্ত্বেও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শোনো তাহলে দেখবে তোমরা এর পরে অর্থাৎ মাধ্যমিক পাস করবার পরে বা উচ্চ মাধ্যমিক পাস করবার পরে কি করতে চাও বা কি হতে চাও তার একটা পরিষ্কার দিশা পেয়ে যাবে। আমি তোমাদের ক্লাসে যখন বলেছিলাম তখন আমি একটা কথা বারবার আমার মুখ থেকে উঠে এসেছে, সেটা হচ্ছে খারাপ ছেলে, খারাপ স্টুডেন্ট এবং ভালো স্টুডেন্ট। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, ভালো স্টুডেন্ট এবং খারাপ স্টুডেন্ট যে মানদণ্ডে আমরা বিচার করি অর্থাৎ কত মার্কস পেল তার উপর নির্ভর করে আমরা ঠিক করে ফেলি কে কতটা ইন্টেলিজেন্স, কার কতটা ইন্টেলিজেন্সি আছে, এটা আমরা তার উপর ভিত্তি করে ঠিক করে ফেলি। আদৌ কি এটা ঠিক পদ্ধতি? আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখাতে পারি প্রচুর ক্ষেত্রে এমন ঘটনা আছে, খুব সাধারণ মানের স্টুডেন্ট, সে জীবনে প্রতিষ্ঠিত, কিন্তু খুব ভালো নম্বর পাওয়া স্টুডেন্ট তাদের মধ্যেও অনেকে প্রতিষ্ঠিত নয়। আসলে তোমরা যে মার্কসটা পাও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, সেই মার্কসটা নির্ভর করে বিভিন্ন ক্ষেত্রের উপর। তুমি কোন পরিবেশে বড় হয়েছো, কোন আর্থসামাজিক পরিবেশে তুমি বেড়ে উঠেছো, তোমার আশেপাশের পরিবেশটা কেমন ছিল তার উপরে নির্ভর করে যে তুমি কি হতে চলেছ। চরম বাস্তব হচ্ছে এই যে তোমার ক্লাসে যে ছেলেটি ফার্স্ট হয়েছে বা যে মেয়েটি ফার্স্ট হয়েছে এবং তার চেয়ে অনেক পিছনে যে ছেলেটি বা যে মেয়েটি রয়েছে তার মধ্যে মেধার পার্থক্য প্রায় নেই বললেই চলে। খুবই সামান্য মেধার পার্থক্য থাকে। এই সামান্য মেধা এবং তার সঙ্গে আর্থসামাজিক পরিবেশ মিলিয়ে তার এই বিষয়টা গড়ে ওঠে, তার মার্কশিট তৈরি হয়, সে কতটা মার্কস পাবে সেটা নির্ভর করে। মনে রাখবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি কত মার্কস পেলে তার উপরে তোমার মানুষ হওয়াটা খুব বেশি নির্ভর করবে না, বরং নির্ভর করবে যে তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে কিভাবে তোমার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাও। একেবারে প্রথমে বলে রাখি, একেবারে সাধারণ মানুষ যারা, বিশেষ করে প্রান্তিক মানুষ, সমাজের গরিব মানুষ, প্রান্তিক মানুষ, আমি তাদের কথাই বলতে এসেছি। তাদের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে মামা এবং ধামা অর্থাৎ অনেক টাকা না থাকলে অথবা আমার বিশেষ কোনো সোর্স, নেতা মন্ত্রী না থাকলে সম্ভবত আমরা কিছু করতে পারবো না। তোমার মতো অনেকের ধারণা এরকম ছিল, কিন্তু পরবর্তী সময় সেই ধারণাটা পাল্টেছে। আসল সত্যটা হলো, তুমি মাধ্যমিক পাস করো বা উচ্চ মাধ্যমিক পাস করো, তুমি যে গাইডেন্সের উপর ভিত্তি করে এই জায়গাটায় পৌঁছেছো সেই গাইডেন্সটা যদি আরও ভালো হতো তাহলে তুমি হয়তো বেটার জায়গায় পৌঁছতে পারতে। আমাদের একথা একেবারে অস্বীকার করবার কোনো জায়গা নেই যে এই ভালো ছাত্র এবং খারাপ ছাত্র তথাকথিতভাবে আমরা যে ভাগ করে দিই সেইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি তোমাদের হলপ করে বলতে পারি, এই যে শিক্ষা, সেই শিক্ষা কখনো ব্যর্থ হয় না। শিক্ষা কখনো বাজে খাতে যে সেটাকে অপচয় করা হয়েছে এরকম ভাবার কোনো কারণ নেই। অনেকে বলে থাকেন যে চাকরি নেই, তাহলে তো আমার লেখাপড়া শেখাটারই কোনো মানে হলো না। আসলে আমাদের লেখাপড়া শেখাটা কিছু চাকরি কেন্দ্রিক। আজকাল অনেক জায়গায়
এই কেরিয়ার কাউন্সেলিং বলে একটা বিষয় হচ্ছে। সেই কেরিয়ার কাউন্সেলিংয়ে বলে দেওয়া হচ্ছে যে তুমি এত মার্কস পেয়েছো, তাহলে তোমার মেধা এই রকম, তুমি এটা করলে উন্নতি করতে পারবে, এটা করলে পারবে না। তারা একটা গতানুগতিক ধারায় চলছে এবং যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট তারা ডিমোটিভেটেড হয়ে পড়ছে, তাদের ভাবছে আমাদের বোধহয় যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু বিষয়টা একেবারেই তা নয়। আসলে এই যে তুমি খারাপ রেজাল্ট করেছো বা তুমি ভালো রেজাল্ট করেছো, এতে যেমন তোমার পুরো কৃতিত্ব আছে, তার সাথে কৃতিত্ব আছে তোমার পরিবেশ পরিস্থিতি, যা তোমাকে ওটা করতে বাধ্য করেছে। কিন্তু যখন তুমি ভুলটা বুঝতে পারবে বা কোনটা সঠিক সেটা বুঝতে পারবে, তখন সেটা সংশোধন করবার কোনো জায়গা ছিল না। আগেকার দিনে এই রকম সুযোগ সুবিধা ছিল না। ইভেন আমরা যখন স্কুলে পড়েছি তখনও গাইডেন্সের এমন কোনো ব্যবস্থা ছিল না। অনেকে বলেন যে আমার ছেলেটি বড় হয়েছে, ও মাধ্যমিক পাস করেছে বা হায়ার সেকেন্ডারি পাস করেছে, আমার মেয়েটি হায়ার সেকেন্ডারি পাস করেছে, ও যেটা ভালো চায় সেটা করুক। চরম সত্য কথা হচ্ছে কি জানো তো, তোমরা এখনো পর্যন্ত সেই জায়গাটায় পৌঁছতে পারোনি যে জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার নিজের ডিসিশনটা নিতে পারো, চিন্তাভাবনা করতে পারো যে কোনটা ঠিক কোনটা ভুল, কোন পথে গেলে আমার সঠিক হবে, কোন পথে গেলে আমাদের ভুল হবে। এটা বোঝার মতো সময় সবার জন্য আসেনি। কেউ কেউ হয়তো বা নিতে পারেন সঠিক সিদ্ধান্ত। আমি অনেক উদাহরণ জানি, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সেও উপযুক্ত গাইডেন্সের অভাবে ভুল পথে চলে গেছে। আবার অনেক সাধারণ মানের স্টুডেন্ট শুধুমাত্র তার সঠিক পথ অবলম্বন করে অধ্যাবসায়ের জোরে সে আজকে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত। আমার 30 বছরের শিক্ষকতা জীবন, 21 বছর আমি স্কুলে পড়াচ্ছি, সরকারি স্কুলে, এবং 9 বছর তার আগে টিউশনি করেছিলাম। সেই সময়ের অভিজ্ঞতায় আমি বলতে পারি আমার সবচেয়ে ভালো স্টুডেন্ট, আমার প্রিয়তম স্টুডেন্ট, সে একটি মোবাইলের দোকানে এখন সিম কার্ড বিক্রি করে, মোবাইল রিচার্জ করে। এবং ওই একই ব্যাচের একটি সাধারণ স্টুডেন্ট, সে একজন বড় মাপের চাকরি করে। আমি সিকিউরিটির কারণে আমি তার নামটা বলতে পারছি না, কিন্তু সে বেশ বড় মাপের চাকরি করে, অন্তত স্কুল টিচারের চেয়েও অনেক সম্মানীয় জায়গায় সে রয়েছে, শুধুমাত্র অধ্যবসায়ের জোরে। আমি তোমাদের কয়েকটা বিষয় আজকে তুলে ধরব। যারা মাধ্যমিক পাস করেছো তারা কোন পথ ধরে এগোবে। আমি ছেলে এবং মেয়ে দুটো আলাদা আলাদা করে বলবো, মাধ্যমিকের ক্ষেত্রে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেটাও আলাদা আলাদা করে বলবো। তোমরা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো যে আমি বিষয়টা কি বলতে চাইছি। একেবারে প্রথমে চলে আসি মাধ্যমিক যারা পাস করেছো তাদের কথায়। মাধ্যমিক পাস করেছো, এবার আমাদের সাধারণ ঘরের মায়েরা বা পাড়া প্রতিবেশী বা আমাদের দাদা বোন দিদি বন্ধু যারা আছেন, তারা সহজভাবেই বলে দেবেন যে তুমি সাধারণভাবে মাধ্যমিক পাস করেছো, তো তুমি আর্টস নিয়ে ভর্তি হয়ে যাও। তো আর্টস নিয়ে তুমি হায়ার সেকেন্ডারি পাস করলে, তারপরে কলেজে একটা কিছু অনার্স নিলে বা করলে না, কিন্তু তুমি কোন দিকে এগোচ্ছ সেই লক্ষ্যটা কি আগে বেঁধে রেখেছো? তোমাকে প্রথমে ধরে নিতে হবে, তোমাকে বেঁধে নিতে হবে যে আমি কেন পড়াশোনাটা করছি, আমি কোন দিকে যাচ্ছি। শুধুমাত্র শিক্ষিত হব বলে? রবি ঠাকুর তার গল্পে বলেছিলেন যে গাড়োয়ান গলায় সার্টিফিকেট ঝুলিয়ে দৌড়ে দৌড়ে ঘুরছে, ওই সার্টিফিকেটের দাম একমাত্র মেয়ের বাবার কাছে। কথাটার মানেটি, রবি ঠাকুর যে সময় লিখেছিলেন তখন আমাদের দেশে ইংরেজরা রাজত্ব করছে এবং তারা কেরানি তৈরির স্কুল তৈরি করেছিল, যেখানে ইংরেজি শেখানো হতো, আধুনিক জ্ঞান বিজ্ঞানের কথা শেখানো হতো না। ইংরেজি শিখে ইংরেজদের কেরানি হিসাবে চাকরি করতে হবে। তো যে চাকরি পেল না সে কি করবে? তার ওই সার্টিফিকেট তো কোথাও দাম নেই। সুতরাং তার সার্টিফিকেটের একমাত্র দাম হচ্ছে মেয়ের বাবার কাছে। সেখানে গিয়ে হাজির হবে যে আমার ছেলে এতটা পাস, সুতরাং এত বেশি পণ দিতে হবে। এই ছিল সেই সময় শিক্ষার উদ্দেশ্য। তাহলে আজকেও কি আমরা এই একবিংশ শতকে দাঁড়িয়ে সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকবো যে একটা সার্টিফিকেট হবে এবং সেই সার্টিফিকেট দেখিয়ে ছেলের বাবাকে বলবো যে আমার মেয়ে বেশ শিক্ষিত, সুতরাং আপনার ছেলের উপযুক্ত, বা আমার ছেলেটি শিক্ষিত, মেয়ের বাবাকে বলবো আপনি অনেকগুলো টাকা দিন, সে ব্যবসা করবে ইত্যাদি করবে? আমরা কি এই জায়গায় যাব?
নাকি আমাদের শিক্ষাটা হবে এমনভাবে যে শিক্ষা ভবিষ্যতে আমাদের একদিকে যেমন মানুষ হিসেবে শিক্ষিত করে তুলবে, একই সাথে সাথে সেই শিক্ষা আমাকে অর্থনৈতিক সচ্ছলতা এনে দেবে, অর্থাৎ অর্থনৈতিকভাবে আমি সচ্ছল হব। অর্থাৎ কেরিয়ারের সাথেই অর্থ একটা ব্যাপারটা জড়িয়ে থাকে। আসলে আমরা সাধারণ মানুষ, শিক্ষা বলতে আমরা বুঝি যে আমরা শিক্ষিত হব, একটা চাকরি পাবো বা একটা ভালো কিছু করব যাতে অনেক উপার্জন হবে এবং আমরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হব। তাহলে এটাই যদি উদ্দেশ্য হয়, আমি বৃহত্তর উদ্দেশ্যের কথা বাদ দিয়ে দিলাম যে শিক্ষিত হলে অনেক রকম জায়গা খুলে যায়, মানুষের মধ্যে যে জ্ঞানের আলো এসে ঢোকে, সেই আলোটা সারাটা জীবন আলোকিত হয়। আমি ছেড়ে দিলাম সে কথা, আমি চলে আসলাম একেবারে অর্থনৈতিক দিক থেকে কেরিয়ার, অর্থাৎ কিভাবে আমি অর্থ উপার্জন করব, কিভাবে আমি বড় মানুষ হয়ে উঠব, সেই বিষয়টার উপর ভিত্তি করে এবারের আলোচনা আমি এগিয়ে নিয়ে যাই। আমি মাধ্যমিক পাস করলাম, জেনারেল লাইনে পড়াশোনা করলাম, করার পরে চাকরি হলো না। অনেকে বলে থাকেন যে চাকরি হবে কি করে, তুই তো বাবা ভালো করে পড়াশোনা করিসনি, যারা ভালো স্টুডেন্ট ভালো করে পড়াশোনা করেছে তাদের হবে, তোমার হবে না। কিন্তু একটা সহজ কথা একটু চিন্তা করে দেখার আছে যে আমাদের রাজ্য সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকারের টোটাল যা চাকরি দেওয়ার ক্ষমতা, অর্থাৎ যে কজন লোকের প্রয়োজন আছে, মনে করো 1 কোটি চাকরি দেওয়ার ক্ষমতা আছে। তো আমাদের দেশের সবাই যদি ভীষণ ভালো স্টুডেন্ট হয়, মনে করো সবাই 99% পেয়েছে এবং সবাই চাকরি পাওয়ার যোগ্য, তাহলে কতজন চাকরি পাবে? সবাই চাকরি পাবে না। কিন্তু যে 1 কোটি চাকরি দেওয়ার ক্ষমতা সরকারের আছে, আজকেও সেই 1 কোটি জনের চাকরি হচ্ছে। যদি সবাই ফার্স্ট হতো, অর্থাৎ সবাই 99% নম্বর পেত, তাহলেও কিন্তু ওই 1 কোটি জনই চাকরি পেত, বাকিরা কিন্তু পেত না। তাহলে এটা একটা আপেক্ষিক কথা যে তুমি ভালো করে পড়েছো তাই ওর হচ্ছে, আর তুমি ভালো করে পড়োনি তাই তুমি চাকরি পাচ্ছ না। তাহলে বোঝা গেল যে সরকারি চাকরি যারা পাবে তার একটা নির্দিষ্ট সংখ্যা আছে, হয়তো সেই সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে পারে, কিন্তু তার একটা নির্দিষ্ট সংখ্যা আছে। সবাই যদি একই রেজাল্টও করে তাহলেও সবাই চাকরি পাবে না। তার কারণ সরকার তখন যদি সবাই একই নম্বর পেল, মনে করো 1 কোটি লোক নেবে সরকার টোটাল, এবং যারা পরীক্ষা দিল সবাই 99% পেল, তাহলে তখন লটারি হয়ে যাবে। তাহলে লটারি হয়ে আলটিমেটলি সেই 1 কোটি লোকই পাবে, বাকি লোকগুলো কিন্তু বাদ পড়বে। তাহলে বাকি লোকদের অল্টারনেটিভ রাস্তা খুঁজতে হবে, এবং সেই রাস্তা খোঁজার জন্যে হচ্ছে কেরিয়ার কাউন্সেলিং, যেটা অনেক প্রফেশনাল লোকেরা করেন এবং অনেক বিদ্বজ্জন বুদ্ধিজীবী তারা ছাত্রছাত্রীদের বুদ্ধি দেন। এক্ষেত্রে বিদ্বজ্জন এবং বুদ্ধিজীবীদের সম্পর্কে আমার একটু বিরূপ মনোভাব আছে। আমি বহু ক্ষেত্রে দেখেছি যে বুদ্ধিজীবীরা ক্লাসে এসে বা কোনো মঞ্চে দাঁড়িয়ে সাধারণ মানুষকে যে শিক্ষাটা দিচ্ছেন, তিনি তার নিজের ক্ষেত্রে সেই শিক্ষাটা প্রয়োগ করছেন না। অর্থাৎ নিজের ক্ষেত্রে আলাদা আর অন্য সবার ক্ষেত্রে আলাদা, কারণ তিনি বুদ্ধিজীবী, তিনি যা বলবেন গ্রহণ করবেন, আর তারও একটা কেরিয়ার আছে, সেটা কি বুদ্ধিজীবী হিসাবে তার কেরিয়ার। সুতরাং তিনি যত গুছিয়ে ছাত্রদের মধ্যে তার কথাগুলো ঢুকিয়ে দিতে পারবেন, ততই তার কেরিয়ারের উন্নতি হবে। সেই ছাত্রের উন্নতি হবে কিনা সেটা 2 নম্বরে আসছে। অর্থাৎ বুদ্ধিজীবীর তো একটা কেরিয়ার, এই জায়গাটা একটু উদাহরণ দেওয়ার দরকার আছে। আমি একজন পরিবেশবিদকে চিনি, পরিবেশ কর্মী, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো তিনি পরিবেশ নিয়ে কাজ করেন, তিনি পরিবেশ নিয়ে একটি সভার আয়োজন করেছেন। তো তখন তার ছেলে বলেছেন যে বাবা, শুনলাম তোমরা নাকি এরকম একটা পদযাত্রার আয়োজন করেছো 5ই জুন, ওই পরিবেশ বাঁচাও এর উপরে, তো আমি যাব, অনুষ্ঠানে অংশগ্রহণ করব। ছেলেকে তিনি ধমক দিয়ে বললেন, চুপ, তোমাকে এসব করতে হবে না। তোমাকে কি আমি বলেছি যে তুমি পরিবেশ নিয়ে আন্দোলন করো, সমাজসেবা করে বেড়াও? তুমি পড়াশোনায় মন দাও। মনে রেখো, তোমাকে কিন্তু আমেরিকায় যেতে হবে, তোমাকে কিন্তু অক্সফোর্ডে পড়তে যেতে হবে, তোমার এটা কাজ নয়। অথচ পরের দিন বিকেলবেলায় তার একজন ছাত্রীর সঙ্গে যখন দেখা হলো, তিনি বললেন, আচ্ছা কেমন আছিস?
ভালো আছিস তো? প্রণামের পর্ব যখন শেষ হয়ে গেল, ও হ্যাঁ শোন, কালকে আমরা একটা সভা ডেকেছি, একটা মিছিল ডেকেছি, পরিবেশ বাঁচাও। জানিস তো যা অবস্থা, এই পরিবেশে আমরা থাকতে থাকতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব? কিছুই তো রাখার নেই। পৃথিবীটা ধ্বংসের মুখে, মেরু অঞ্চলের বরফ গলছে। আমাদের সজাগ হতে হবে। শুধু নিজের কথা ভেবে ভালো চাকরি পাবো, বড় পড়াশোনা করব, এরকম করলে হবে না। একটু সমাজের কথা ভাব। কালকে আয়, বুঝলি? তো ছাত্রীটি স্বভাবতই রাজি হয়ে গেল। প্রত্যেক ছাত্রছাত্রী এভাবে রাজি হয় যে আমি যাই, একটু সমাজের জন্য কাজ করি। কিন্তু তিনি কিন্তু তার নিজের ক্ষেত্রে সেটা প্রয়োগ করলেন না। আমি কখনোই বলছি না সমাজের জন্য কাজ করো না, নিশ্চয়ই করবে, কিন্তু তোমার প্রথম প্রায়োরিটি এবং দ্বিতীয় প্রায়োরিটি এটা তোমাকে বেছে নিতে হবে যে তুমি কোনটা করবে। অনেক সময় এমন বুদ্ধিজীবীদের পাওয়া যায়, তিনি বলে আরে পড়াশোনা করে, শুধুই কি পড়াশোনা করে মানুষ প্রতিষ্ঠিত হয় নাকি? পড়াশোনা ছাড়াও তো প্রতিষ্ঠা হতে পারে। হ্যাঁ হতে পারে, তো আমিও বলছি হতে পারে। নাটক করে, গান করে, তবলা বাজিয়ে প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু তার পার্সেন্টেজটা কত তিনিও জানেন। ছোটবেলায় কাউকে যদি ব্যাট ধরিয়ে দেওয়া হয় যে তুমি চেষ্টা করো সচিন হবে, তুমি ভারতীয় দলে খেলবে, সচিন হতে পারবে কি? হয় না। তার জন্য ভেতরের একটা ব্যাপার থেকে থাকে, যেটা বিবেকানন্দ বলেছিলেন যে মানুষের অন্তর্নিহিত যে পোটেনশিয়ালিটি আছে সেটাকে বাইরে বের করে নিয়ে আসার নামই হচ্ছে শিক্ষা। এডুকেশন ইজ দ্য পারফেকশন অফ ম্যানিফেস্টেশন অলরেডি ইন ম্যান। বিবেকানন্দ এটা বলেছিলেন। অর্থাৎ ভেতর থেকে বের করে আনার ক্ষমতাই হচ্ছে শিক্ষা। যার ভেতরে একটা ব্যাপার নেই, সেইটা বের করে আনার নাম শিক্ষা নয়। আমাদের মনে রাখতে হবে, আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি সেখানে হচ্ছে আমাদের ভেতর থেকে সব কিছু বের করে আনা, 100% বের করে আনার নাম শিক্ষা। যার মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে তাকে বের করার সুযোগ সুবিধা করে দেওয়াটাই হচ্ছে শিক্ষা। আচ্ছা, চলে আসি সেই পুরনো কথায়, যেটা নিয়ে কথা বলছিলাম, যে মাধ্যমিক পাস করলে এইবার ভাবছো কি করবে, কোন দিকে যাবে। তুমি জেনারেল লাইনে পড়াশোনা করলে, ওই চাকরির পরীক্ষায় কম্পিটিশনের দলে পড়লে এবং বেকারদের খাতায় নাম লিখেলে যে আমি বেকার, আমার আর কিছু নেই, সুতরাং সরকার আমাকে সাহায্য করুক। তো মাধ্যমিক পাস করবার পরে এইভাবে গতানুগতিক পড়াশোনা করে মেয়েরা পাবে সার্টিফিকেট, নামে বিএ বিএসসি বিকম পাস। ছেলেদের ক্ষেত্রেও তাই, সার্টিফিকেট পাবে বিএ বিএসসি বিকম পাস। কি হবে? রবি ঠাকুরের সেই কথা, সার্টিফিকেট গলায় ঝুলিয়ে নিয়ে চাকরি খুঁজতে বেরোতে হবে। যারা একেবারে উপরের দিকে সেই 1 কোটি জন, তারা হয়তো সরকারি চাকরি পাবে, বাকিরা পাবে না। এই চাকরি পাওয়ার পার্সেন্টেজ যদি তুমি দেখো তাহলে সেটা হয়ে যাবে হয়তো 0.01%। 1000-এ 1 জন, 0.1%। তার মানে হচ্ছে 1000-এ 1 জন। বাকি 999 জন সবাই খুব ভালো পড়াশোনা করলেও কিন্তু এই 999 জন চাকরি পাচ্ছে না। তাহলে আমরা কি পড়াশোনা করব না, চাকরি পাবো না জেনে? না, একেবারেই তা নয়, পড়াশোনাটা করব, কিন্তু চিন্তা ভাবনা করে করব। ভারত স্বাধীন হওয়ার 75 বছর পরে বর্তমানে সরকার শিক্ষাক্ষেত্রের বিভিন্ন দিক খুলে দিয়েছে। শুধুমাত্র জেনারেল পড়াশোনা করে চাকরির জন্য লাইন দিতে হবে সেই জায়গা থেকে সরে এসে কাজ ওরিয়েন্টেড শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। কাজ ওরিয়েন্টেড শিক্ষা কেমন? যে শিক্ষায় শিক্ষিত হলে তুমি অতি সহজেই একটি কাজ পাবে, অর্থাৎ একটি চাকরি পাবে। হতে পারে সেটা সরকারি, হতে পারে সেটা বেসরকারি। প্রথমে চলে আসি মাধ্যমিক পাস, তারা কি চাকরি পেতে পারে। মাধ্যমিক পাস করে জেনারেল লাইনে পড়াশোনা করা ছাড়াও আর 2টো বিষয় আছে। একটা হচ্ছে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করা, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ারিং পড়া যায়, যাকে বলা হয়
পলিটেকনিক বা আইটিআই। এখানে পরিষ্কার বুঝিয়ে দিই, আইটিআই হচ্ছে 8 পাসদের জন্য এবং মাধ্যমিক পাসদের জন্যে। আইটিআই পাস করে আরেকটি এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয় হচ্ছে পলিটেকনিকে। সৌভাগ্যের বিষয় যেই পলিটেকনিক যারা পাস করে তাদেরকে বলা হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার। এই জুনিয়র ইঞ্জিনিয়ার হতে গেলে তার যোগ্যতা কি? তার জন্য যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস করলে জেক্সপো পরীক্ষা দিতে হয়। যে জেক্সপো পরীক্ষা মোটামুটি মার্চ এপ্রিল মাসে হয়ে থাকে, সেই জেক্সপো পরীক্ষায় পাস করলে আমাদের রাজ্য সরকারের যে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সেখানে পলিটেকনিক ভর্তি হওয়া যায়। কেউ যদি পলিটেকনিক পড়ে মাধ্যমিক পাস করবার পরে, তার হয়তো আর্থিক সঙ্গতি নেই, তাহলে সরকারি কলেজে পলিটেকনিক পড়বার জন্য কোনো টাকা লাগবে না, বিনা পয়সায় পলিটেকনিক পড়া যায়। সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেটা এখন খুব চলছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই সব কিছু সেখানে পড়ানো হয়। কম্পিউটার সায়েন্স তো আছেই। যারা এই পলিটেকনিক কোর্সটা কমপ্লিট করলো তারা হয়তো হায়ার সেকেন্ডারি পড়লো না, বা এমন ছাত্র এই পলিটেকনিকের জন্য অ্যাপ্লিকেশান করছে যার উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়ার কোনো ইচ্ছে নেই, সে অঙ্ক পারে না বা বিজ্ঞান পারে না, তাহলে সে বিজ্ঞানে ভর্তি হতে পারছে না, সে আর্টস নিয়ে ভর্তি হচ্ছে। আর্টস নিয়ে ভর্তি হলে সে গতানুগতিকভাবে যা পড়াশোনা তাই করছে এবং শেষে চাকরি হচ্ছে না, বেকারত্বের খাতায় নাম লিখিয়ে সে বসে থাকছে। অন্যদিকে ওই ছেলেটি বা ওই মেয়েটি যদি মাধ্যমিক পাশের পর জেক্সপো দিয়ে সে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে যায়, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে যায়, তাহলে 3 বছরের মধ্যে সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে বের হচ্ছে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশান, এই সমস্ত ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এই সমস্ত নিয়ে যে ইঞ্জিনিয়ারিং পাস করে, তাহলে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যত অফিস, রেল, ব্যাংক, সমস্ত জায়গায় ইঞ্জিনিয়ার নেওয়া হয়। আগে বলা হতো আইটিআই পাস, এখন বলা হয় পলিটেকনিক, কারণ হচ্ছে আইটিআই এর উপরে হচ্ছে পলিটেকনিক। তাহলে তুমি যখন পলিটেকনিকে সুযোগ পাচ্ছ, তুমি আইটিআইতে ভর্তি হবে কেন? নিশ্চয়ই হবে না। তাহলে এই পলিটেকনিক পাস করবার পরে তুমি কিন্তু সরকারি চাকরি করার পরীক্ষা দিতে পারবে তোমার বয়স যখন 18 বছর হয়ে যাবে। এবং এই যে ট্রেনের ড্রাইভার, গার্ডস থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির যে কনস্ট্রাকশন সাইটে যে ইঞ্জিনিয়ার থাকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকে, বা সরকারি ইলেকট্রিক সাপ্লাইয়ে থাকে, বেসরকারি যেখানে ইলেকট্রিক প্রোডাকশন হয় সেখানে থাকে, সমস্ত জায়গায় এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, এই সব কিছু দরকার হয়। ফলে তোমরা সেখানে চাকরি পাবে, হয় সরকারি অথবা বেসরকারি। যদিও সিনিয়র ইঞ্জিনিয়ার অর্থাৎ বিই বা বিটেক পাস যে ইঞ্জিনিয়ার, তার সমান মাইনে নিশ্চয়ই তোমার হবে না। তোমাদের যেহেতু হাতে কলমে কাজ করতে হবে, তোমাদের সেক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ডাকা হবে। তো কি হলো, আমি যদি মাধ্যমিক পাস করে জেনারেল লাইনে পড়াশোনা করতাম, তাহলে আমার কপালে যুক্ত একটা অশ্বডিম্ব। আমি শুধু চাকরির পেছনে ছুটতাম, চাকরি হতো না। আমি আমাদের দেশকে দোষ দিতাম, আমাদের সমাজকে দোষ দিতাম, আমাদের নেতাদের দোষ দিতাম, কিন্তু আমার নিজের দোষ কখনোই খুঁজে পেতাম না। শুধু বুঝতাম বেকারত্বের যন্ত্রণা। ছেলেদের ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকে যে তাকে একটা কাজ করতেই হবে, মেয়েদের অবশ্য সেটা নেই, সে কিছুই হলো না, সে হাতা খুন্তি নিয়ে বসে পড়ল। কিন্তু মনে রাখবে যে হাতা খুন্তি নিয়ে বসে থেকে একটি মেয়ে তার শ্বশুরবাড়িতে যে সম্মান পাবে এবং যে জীবন সে লিড করতে পারবে, যদি সে নিজের পায়ে দাঁড়ায়, তাহলে তার সেই সম্মান এবং তার যে আত্মসম্মান সেটা অনেকটাই বেড়ে যাবে। এবং আমি বলি, তোমরা তোমার মাকে জিজ্ঞেস করো, তোমার বাবাকে জিজ্ঞেস করো যে মেয়েদের আত্মনির্ভরতার প্রয়োজন কতটা। বেশিরভাগ মেয়েরা ভাবে যে আমি তো পড়াশোনায় খুব একটা ভালো না, অঙ্ক পারি না, সুতরাং আমার ক্ষেত্রে কি হবে। তোমার ক্ষেত্রেও নিজের পায়ে দাঁড়ানোর দরকার আছে। আমি মনে করি আমাদের সমাজের প্রত্যেকটি মেয়ে তার নিজের পায়ে দাঁড়াক। সে পলিটেকনিক ইঞ্জিনিয়ার হোক, সে ডাক্তার হোক, সে বিটেক হোক, সে বিই হোক,
যারা সেটা হতে পারবে না তাদের জন্যেও রাস্তা খোলা আছে। তারা মাধ্যমিক পাস করবার পরে যদি পড়াশোনার সুযোগ তার না থাকে তাহলে তার জন্যেও ব্যবস্থা আছে। তোমরা জানো আমাদের দেশে এবং আমাদের রাজ্যে কতগুলো ইনস্টিটিউট আছে যারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করায় না, তাদের এই পাওয়ারটা নেই। এটা তো সরকারি কলেজ বা বেসরকারি কলেজ ইউনিভার্সিটিগুলো করায়। তাছাড়াও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের নিচে আইটিআই তো আছেই, যদি সেটাও বাদ দাও তাহলে কিন্তু সার্টিফিকেট কোর্স করা যায়। যে সমস্ত ছেলেরা মেয়েরা সেই সার্টিফিকেট কোর্সগুলো করবে, উদাহরণ হিসাবে আমার একটি কোম্পানির নাম বলতেই হচ্ছে, যেমন দীর্ঘদিন ধরে যারা সার্ভিস দিচ্ছে সেটা হচ্ছে জর্জ টেলিগ্রাফ। আমি কিন্তু তাদের সাথে কোনোভাবে যুক্ত নেই, আমি তাদের অ্যাডও দিচ্ছি না, তাদের কথা বলছিও না। কিন্তু এই ধরনের ইনস্টিটিউট আছে যারা সার্টিফিকেট কোর্সও করায়, হাতে কলমে কাজ শেখায়। হয়তো মোবাইল রিপেয়ারিং শেখায়, অটোমোবাইল শেখায় অর্থাৎ লরি বাস সারাই করা শেখায়, বা ইলেকট্রনিক্স যে গ্যাজেট আছে আমাদের বাড়িতে, টিভি, কম্পিউটার, মোবাইল ইত্যাদি, সেগুলো সারাই করা শেখায়, অথবা এসি ফ্রিজ সারাই করা শেখায়। এবং তারা একটা সার্টিফিকেট দেয়, যেহেতু ওটা সরকার স্বীকৃত ইনস্টিটিউট, ওই সার্টিফিকেটে যেমন সরকারি চাকরি হতে পারে তেমনি বেসরকারি কোম্পানিগুলো অবশ্যই তোমাকে চাকরিতে নেবে যদি ওই সার্টিফিকেট কোর্স করা থাকে। জেনারেলি যারা সেখানে পড়াশোনা করে সেখানে বিভিন্ন কোম্পানি গিয়ে ক্যাম্পাসিং করে এবং সেখান থেকেই বেশিরভাগ জনের চাকরি হয়ে যায়। এইবার ওই চাকরিটা তুমি টিকিয়ে রাখতে পারবে কি পারবে না সেটা নির্ভর করছে তোমার দক্ষতার উপরে, যে তুমি কতটা ভালোভাবে কাজটা শিখেছো। মনে রাখবে, চাকরি পাওয়ার চেয়ে বর্তমানে চাকরি ধরে রাখাটা কঠিন। কারণ হচ্ছে তোমাকে কাজটা জানতে হবে। বেসরকারি কোম্পানি যখন তোমাকে চাকরিতে নেবে সে তোমাকে যেমন মাইনে দেবে তার সাথে সাথে সে তার পাওনা গন্ডা আদায় করে নেবে। অর্থাৎ তোমাকে যদি মাসে সে 20,000 টাকা মাইনে দেয় তাহলে তোমার কাছ থেকে সে 50,000 টাকা আয় করবে, তারপরে তোমাকে 20,000 টাকা দেবে। তোমাকে যদি 1 লাখ টাকা মাইনে দেয় তোমার কাছ থেকে নিশ্চয়ই সে 3 লাখ টাকা আয় করবে, তারপরে তোমাকে 1 লাখ টাকা মাইনে দেবে মান্থলি, তা না হলে কিন্তু দেবে না। তাহলে মাধ্যমিক পাস করে একদিকে তোমার পলিটেকনিক যাওয়ার সুযোগ আছে, দ্বিতীয় হচ্ছে হাতে কলমে কাজ যেটা বিভিন্ন ইনস্টিটিউট শেখায়, যেমন এই ট্যালি শেখায়, তারপরে এই যে আজকাল ইনকাম ট্যাক্সের হিসেবপত্র বেরিয়েছে, জিএসটির হিসেব বেরিয়েছে, সেগুলোরও হাতে কলমে কাজ তারা শেখায়। সেখান থেকে তোমাকে সার্টিফিকেট দেয় এবং সেই সার্টিফিকেট নিয়ে বিভিন্ন ফার্ম যারা এই সমস্ত অডিট করে বা জিএসটি করে বা ইনকাম ট্যাক্সের ফাইল করে তারা তোমাকে চাকরিতে নেবে। কিন্তু তুমি যদি তাদের কাছে সরাসরি শিখতে যাও তাহলে দেখা যাবে 10 বছর তোমাকে টেনিয়া হিসাবে কাজ করতে হবে, অর্থাৎ তাদের চাকর বাকর হিসাবে কাজ করতে হবে, জল এনে দাও, তেল এনে দাও, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেই জায়গা থেকে মুক্তি পেতে তোমাদের যে কোনো একটা ইনস্টিটিউটের মুখোমুখি হতে হবে, সেখানে পড়াশোনা করতে হবে এবং সেখান থেকে 1 বছর পরে, মাত্র 1 বছর বা কোনোটা 2 বছর, তার মধ্যেই তোমরা হাতে কলমে কাজ শিখে এসে তোমরা চাকরি করতে পারবে একেবারে নিশ্চিত। এটা যেমন মেয়েদের ক্ষেত্রে সত্যি, এটা ছেলেদের ক্ষেত্রেও সত্যি। যে সমস্ত ছেলেরা অতি সাধারণ মানের অর্থাৎ হয়তো 40%-এর নিচে নম্বর পেয়ে পাশ করেছো, সে ভাবছো যে বাবা আমি তো খারাপ ছেলে, আমার কিছু হওয়ার নেই। একেবারে না, এই ধারণাটা মন থেকে মুছে দাও। খারাপ ছেলে বলে কিছু হয় না। আমাদের যে বুদ্ধিমত্তা লেভেল, যেটাকে ইন্টেলিজেন্সি বলে, সেটা যদি টেস্ট করে দেখা হয়, আইকিউ টেস্ট করে দেখা হয়, তাহলে দেখা যাবে যে ছেলেটি 95% মার্কস পেয়েছে মাধ্যমিকে এবং যে ছেলেটি 45% মার্কস পেয়েছে, তাদের মধ্যে যে আইকিউ তার ডিফারেন্স খুবই সামান্য। অর্থাৎ যে 45 পেয়েছে তার মধ্যে পোটেনশিয়ালিটি হয়তো ছিল, কিন্তু আর্থসামাজিক কারণে, গাইডেন্সের অভাবে, অর্থনৈতিক কারণে বা পারিবারিক কারণে সে ওই জায়গাটায় পৌঁছতে পারেনি। কিন্তু মাধ্যমিক পাস করবার পরে নতুন করে সে যদি আবার শুরু করে তাহলে সে হয়তো 95 জীবনে আর কোনোদিন ছুঁতে পারবে না, কিন্তু তার জীবনে সফল হবে। উদাহরণ হিসেবে বলি, আমার পরিচিত একজন মানুষ যিনি মাত্র 8 পাস, তিনি 8ম শ্রেণী পাস করবার পরে কি করবেন বলে পেঁয়াজের ব্যবসা খুলেছিলেন। প্রথমে অল্প পেঁয়াজ এনে বিক্রি করতেন, সেই পেঁয়াজ ব্যবসা করতে করতে এখন তার বিরাট বড় অট্টালিকা, অনেকগুলো গাড়ি এবং ওই বাইরে থেকে নাসিক না কোন জায়গা থেকে পেঁয়াজ আসে, তিনি ট্রেনে করে পেঁয়াজ আনেন
এবং এনে সেগুলো আমাদের বেঙ্গলের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেন। তার বাড়ির সেই গোডাউনের সামনে লম্বা লাইন দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। তো সাফল্যের একমাত্র পথ যে পড়াশোনা করে সরকারি চাকরি পেতে হবে এটা নয়, তোমাকে ধরে নিতে হবে যে নিজের পায়ে দাঁড়াতে হবে। সেটা ছেলেদের ক্ষেত্রেও যেমন মেয়েদের ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য, যে তোমাদের নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে হবে। মাধ্যমিক পাস করবার পরে অনেক স্কোপ খোলা আছে, তোমাদের সেই দিকগুলো চিন্তাভাবনা করতে হবে। যারা মনে করছো যে না আমি এখনই টেকনিক্যাল লাইনে যাব না, আমি আগে হায়ার সেকেন্ডারি পাস করব, তাদের জন্য বলে দিই যে তোমরা মাধ্যমিক পাস করেছো, এরপরে হায়ার সেকেন্ডারি যদি সায়েন্স নিয়ে পড়ো, তাহলে সায়েন্স পাস করবার পরে তুমি পলিটেকনিকে ভর্তি হতে পারো, যেটা তুমি মাধ্যমিক পাস করার পরেও ভর্তি হতে পারতে। গত কয়েক বছর যে পরীক্ষা হচ্ছে না, তার বদলে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে ভর্তি নিচ্ছে। যারা সরকারি কলেজে পলিটেকনিকে চান্স পায় না, তারা বেসরকারি প্রচুর পলিটেকনিক কলেজ আছে, সেখানে ভর্তি হতে পারে। সেখানকার কোর্স ফি 70 থেকে 1.5 লাখ টাকা, এক একটা কলেজের উপর নির্ভর করছে। অর্থাৎ প্রাইভেট কলেজে 70 থেকে 1.5 লাখ টাকা টোটাল খরচ হয় পলিটেকনিক কোর্সটা করতে। হায়ার সেকেন্ডারি পাস করবার পরে যদি কেউ সায়েন্স নিয়ে হায়ার সেকেন্ডারি পাস করে, তাহলেও সে পলিটেকনিকে ভর্তি হতে পারে, কিন্তু সেক্ষেত্রে তার একটা বছর কম লাগে। অর্থাৎ মাধ্যমিক পাস করলে যতদিনে তার পলিটেকনিক শেষ হবে, উচ্চ মাধ্যমিক পাস করলে তার চেয়ে 1 বছর কম পড়লেই পলিটেকনিক পাস হয়ে যাবে। কিন্তু পলিটেকনিকে কারা যায় হায়ার সেকেন্ডারি পাস করে? যারা সেই সময় বিটেক বা বিইতে ভর্তি হতে পারেনি। বিটেক বা বিইতে হচ্ছে হাতের কাজ, কারিগরি বিদ্যা, যাকে বাংলায় বলে, ইংরেজিতে বলে ইঞ্জিনিয়ারিং। সেই ইঞ্জিনিয়ারিং পড়তে হলে জয়েন্ট মেইন পরীক্ষা দিতে হয়, অ্যাডভান্স পরীক্ষা হয় আইআইটি বা অন্য বড় ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার জন্য। তা না হলে তাকে আবার ফিরে আসতে হয় সেই পলিটেকনিকের রাস্তায়, যদি সে বিই বা বিটেকে ভর্তি হতে না পারে। বিই বা বিটেক সেক্ষেত্রেও বেসরকারি কলেজে পড়া যায়। বেসরকারি কলেজে পড়তে হলে তোমার সেক্ষেত্রে টাকার পরিমাণ 2 লক্ষ থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত লাগে, যেমন ইনস্টিটিউটে তুমি ভর্তি হবে। সরকারি হলে খরচাটা স্টেট গভর্নমেন্টের নেই বললেই প্রায় চলে, আর কিছু কিছু ক্ষেত্রে কিছু টাকা লাগে। এইভাবে বিইটা পড়তে হয়। যারা হায়ার সেকেন্ডারি আর্টস নিয়ে পড়াশোনা করলে তারাও হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে পলিটেকনিক পড়তে পারবে বা সার্টিফিকেট কোর্স করতে পারবে। সেইটা করতে হলেও তোমাকে কিন্তু সেই মাধ্যমিকের লেভেল যেটা ছিল, যেখানে তুমি ভর্তি হতে পারতে, সেখান থেকেই শুরু করতে হবে। অর্থাৎ তোমাকে মাধ্যমিক পাস করেও পলিটেকনিক পড়তে পারো, সার্টিফিকেট কোর্স করতে পারো, হায়ার সেকেন্ডারি পাস করেও পলিটেকনিক পড়তে পারো, সার্টিফিকেট কোর্স করতে পারো। এবার তোমাকে বুঝে নিতে হবে তোমার মধ্যে পোটেনশিয়ালিটি কতটা আছে। এমন হয় অনেক ভালো স্টুডেন্ট, তার ইন্টেলিজেন্সি লেভেলটা খুব ভালো, ব্রেনটা ভীষণ ভালো, কিন্তু সে অবহেলায় পড়াশোনা করেনি, বা তাকে কেউ বুঝিয়েছিল যে পড়াশোনা করিস না, করে চাকরি হয় না, অথবা তাকে কেউ বলেছিল যে হয় মামা বা ধামা, টাকা অথবা পরিচিত না থাকলে চাকরি হওয়া সম্ভব নয়, তার জন্য সে ভালো করে পড়েনি, ফলে সে খারাপ রেজাল্ট করেছে। অ্যাকচুয়ালি সে খারাপ রেজাল্ট করবার ছেলে নয়, বা সেই মেয়েটি আরও ভালো রেজাল্ট করতো, কিন্তু তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এগুলো হয় না, পড়াশোনা করে কিছুই হয় না, যার জন্য সে ভালো করে পড়েনি, মাধ্যমিকে সে খারাপ করেছে। আমি বারবার বলছি, মাধ্যমিকে খারাপ রেজাল্ট হয়েছে, ফেল করেছো 9-এ, এটা নিয়ে পিছনে ফিরে তাকাবার কিচ্ছু নেই। তুমি নতুন করে শুরু করো, নতুন উদ্যমে। তোমার সাথে যে 95% নম্বর পেয়ে পাস করেছে, তার সঙ্গে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সি বা আইকিউ এর তেমন কোনো পার্থক্য নেই, প্রায় সমান, সামান্য একটু এদিক ওদিক আছে। সেটা ঘষে মেজে একই জায়গায় পৌঁছে যাওয়া যায়। তুমি আবার নতুন করে শুরু করো এবং নিজের পায়ে দাঁড়াও, প্রতিষ্ঠিত হও, এতে কোনো রকম অসুবিধা নেই। তোমাদের এগিয়ে যাওয়ার স্বপ্ন থাকতে হবে। ডক্টর পার্থ, আমি নামটা ভুলে যাচ্ছি, ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, না তোমরা যে পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলছো, আমি তার কথা বলছি না। ডক্টর পার্থ চট্টোপাধ্যায় একজন বিখ্যাত লেখক, উনি পত্রিকায় লিখতেন, প্রয়াত হয়েছেন। তার একটি কথা আমার খুব ভালো মনে পড়ে, যে তিনি এক জায়গায় বলেছেন যে একটা ছিন্নমূল, অর্থাৎ যার গোড়া নেই, সেই ছিন্নমূল একটা ঘাসকে যদি নদীর প্রবাহমান স্রোতের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখবে সে কি করে জানো তো,
সে যদি অন্য কিছু একটা পায়, মনে করো কোথাও কচুরিপানা ভাসছে বা অন্য কোনো জঙ্গল ভাসছে, সেইটাকে আশ্রয় করে সেইখানেই সেই ডালপালা গলাতে শুরু করে। অর্থাৎ এই ছিন্নমূলের নাকি শক্তি অনেক বেশি থাকে। তারা যদি একবার সুযোগ পায় না, তাকে দমিয়ে রাখা যায় না। আসলে কি জানো, যার মধ্যে প্রতিভা আছে তাকে লুকিয়ে রাখা যায় না। ফিলোসফাররা একটা কথা বলেন, বিজ্ঞানীরা একটা কথা বলেন, সেটা হচ্ছে জানো, আমাদের পৃথিবীতে আমরা যতজন আছি 800 কোটি মানুষ, প্রত্যেকের মধ্যে একটা প্রতিভা লুকিয়ে আছে। সমস্যা হচ্ছে কি, আমাদের কার মধ্যে কোনটা লুকিয়ে আছে এইটা আমাদের জানা নেই। এইটা জানার যদি কোনো মেশিন থাকতো, তাহলে আমাদের পৃথিবীতে প্রতিটা ছেলে প্রতিটা মেয়ে বড় মানুষ হতো। কারণ তার মধ্যেও ঈশ্বর একটা প্রতিভা দিয়ে রেখেছে। সেটা যে কি, সেটা জানা মুশকিল, সেটা বোঝা মুশকিল। সুতরাং তুমি যদি মনে করো যে তুমি কোনো একটি কারণে পড়াশোনায় অবহেলা করেছো, এখন আমি নতুন করে আবার শুরু করতে চাও, তাহলে শুরু করতে পারো। এই কথাটুকু আমার নানাভাবে বলার ইচ্ছে। তুমি যদি আমাদের কোনো বিখ্যাত মহাপুরুষের কথা দেখো, যেমন দেখো বিবেকানন্দ, পৃথিবীর সবচেয়ে বড় টিচার, সবচেয়ে বড় ফিলোসফার, যার শিক্ষায় আজকে বহু মানুষ শিক্ষিত। সেই বিবেকানন্দের মার্কশিট যদি দেখো, আমি তোমাদের মার্কশিটটা দেখাচ্ছি, যে বিবেকানন্দের FA পরীক্ষার মার্কশিট, BA পরীক্ষার মার্কশিট, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, BA, এই যে 3টে পরীক্ষা, এই 3টে পরীক্ষার মার্কশিট দেখলে বোঝা যাবে তিনি অত্যন্ত খারাপ রেজাল্ট করেছিলেন, ভালো রেজাল্ট কিন্তু কোনো দিন করেননি সেভাবে। অথচ সেই মানুষটা পরবর্তী সময়ে সবচেয়ে বড় টিচার হয়েছেন। একটি উদাহরণ দিয়ে বলি, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অর্থাৎ বিদ্যালয়ের পরিদর্শক, তখন এই বিবেকানন্দ ঈশ্বরচন্দ্রের কাছে গেছিলেন চাকরি চাইতে, এবং বিবেকানন্দকে তিনি কলকাতার একটি স্কুল, আমার যতদূর মনে পড়ছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন, সেখানে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং কিছুদিন পরে সেই বিদ্যাসাগর বিবেকানন্দকে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন, যে তাকে দিয়ে পড়ানো হবে না, তিনি এত ইরেগুলার এবং অমনোযোগী যে তাকে দিয়ে এটা হবে না, তার অন্য কাজ করা উচিত। সেই বিবেকানন্দ পরবর্তী সময়ে আমাদের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজন হয়ে উঠেছেন, যিনি বিশ্বে অন্যতম প্রধান একজন ব্যক্তি, যার জীবনী, যার কর্ম আমাদের শিক্ষণীয়। একই রকমভাবে আমার পরিচিত এক মাস্টারমশাই আছেন, তার পরিবারের সবাই উচ্চশিক্ষিত, তিনি নিজে কলেজে পড়ান। তো তার একটি বাচ্চা, তার মেয়ে যখন প্রাইমারি স্কুলে পড়ে, তখন প্রাইমারি স্কুলের একজন টিচার ডেকে বলেছিলেন, আরে শোন, আরে তুই তো ভালো ছেলে ছিলি, তোদের বাড়ির সবাই ভালো, কিন্তু সত্যি কথা বলতে কি জানিস, তোর মেয়েটা না হবে না জানিস। তো তিনি বলেছিলেন, হয়তো বা তাই ম্যাডাম, কি করা যাবে। সেই মেয়েটি ভবিষ্যতে অনেক বড় হয়েছে, সে কম্পিউটার সায়েন্টিস্ট হয়েছে, সে জীবনে প্রতিষ্ঠিত। অর্থাৎ এক সময়ে যার হবে না বলে মনে হয়েছে, সেই চরম প্রতিষ্ঠা পেয়েছে। আমি আমার এক বন্ধুর কথা বলি, সে বেশ মধ্যমানের ছাত্র ছিল, কিন্তু সে এখন এই আইটি নিয়ে পড়াশোনা করেছে, সরকারি কলেজে পড়াশোনা করেছে, এবং সুদূর আমেরিকাতে সে এখন কর্মরত। শুনেছি নাকি প্রচুর টাকা পয়সা পায়। আমার সাথে খুব অল্পই তার সঙ্গে কথাবার্তা হয়, ডিটেলস খবর আমি জানি না, কিন্তু এটা চরম সত্য কথা যে প্রতিষ্ঠা কখন, কিভাবে, কার মধ্যে হবে এটা বলা যায় না। তোমরা একজন বিজ্ঞানীর গল্প শোনো। একজন বিজ্ঞানী, তিনি স্কুলে গেছেন, তো স্কুল থেকে কিছুদিন পরে নোটিশ গেছে মায়ের কাছে। তার আগে অনেকবার মা গার্জিয়ান মিটিংয়ে গেছেন, কল করেছে, স্কুলে দেখা করেছেন, এবং যখন তিনি শেষবার গেছেন স্কুলে, তখন তাকে ধরিয়ে দেওয়া হয়েছে একটা চিঠি। তিনি ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসছেন। সেই চিঠিটা কিসের চিঠি সেটা মা জানেন, কিন্তু ছেলে জানেন না। ছেলে মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা, স্কুলে আমি আর পড়বো না,
তো মা তাকে বললেন, না না, তোমাকে আর এই স্কুলে আসতে হবে না, কারণ ম্যাডামরা বলেছেন তুমি এত ভালো ছেলে, তুমি এত ভালো জানো যে ওরা তোমাকে পড়াতে পারবে না, আরও হাই স্ট্যান্ডার্ডের স্কুলে তোমাকে পড়তে হবে, তার জন্য তোমাকে আমি অন্য একটা স্কুলে ভর্তি করে দেবো। এটা ছেলেটা শুনলো। সেই ছেলেটি নতুন স্কুলে গিয়ে যখন আবার পড়াশোনা শুরু করলো, পড়াশোনা শেষ করার পরে তিনি জীবনে ভীষণ বড় রকমভাবে প্রতিষ্ঠিত হলেন। সেই চিঠিটা, যে চিঠিটা তার পুরনো স্কুল দিয়েছিল, মা যত্ন করে রেখে গেছিলেন, এবং মৃত্যুর আগে তিনি বলেছিলেন যে একটি চিঠি তোমার জন্য রাখা আছে, ওই চিঠিটা আমি মরে যাওয়ার পরে তুমি খুলবে, দেখবে সেই চিঠিতে কি লেখা আছে। তো সেই বিজ্ঞানী তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ শেষকৃত্য সম্পন্ন করে প্রথম যে দায়িত্ব পালন করেছিলেন, আলমারি খুলে সেই পুরনো চিঠিটা বের করেছিলেন। সেই চিঠিতে কি লেখা ছিল জানো? সেই চিঠিতে লেখা ছিল যে আপনার ছেলে এতটাই নির্বোধ যে কোনোভাবেই সে আমাদের স্কুলে পড়ার উপযুক্ত নয়, তাকে আমরা স্কুল থেকে বিতাড়িত করলাম। তিনি ওটা দেখে অবাক হয়ে গেলেন, অথচ তার মা ছেলেটিকে উল্টো কথা বলেছিলেন যে তুমি এত ভালো, তার জন্য ওরা স্কুলে না রেখেও আরও উন্নততর স্কুলে দেওয়ার কথা বলেছে। একে বলে উৎসাহ দেওয়া। পরশমণির ছোঁয়ায় লোহা সোনায় পরিণত হয়। আসলে তো লোহা কোনোদিন সোনা হয় না, কিন্তু পরশমণির ছোঁয়া পেলে এটা হয়। তার মানে হচ্ছে আমরা সেই মানুষের কথা বলছি যে তোমাকে অনুপ্রাণিত করবে, যার অনুপ্রেরণায় তুমি প্রকৃতপক্ষে মানুষ হয়ে উঠবে, বড় হয়ে উঠবে। এটাই হচ্ছে চরম সত্য। সুতরাং তুমি মাধ্যমিকে কি খারাপ করেছো সেটা বড় কথা নয়, তুমি কোন দিকে যাচ্ছ সেটা বড় কথা। আমার সবচেয়ে প্রিয় ছাত্র, তোমাদের আমি বললাম যে 30 বছরের শিক্ষকতা জীবনে আমার প্রিয়তম সবচেয়ে ইন্টেলিজেন্ট ছাত্র, সে একটি মোবাইলের দোকানে বসে মোবাইল রিচার্জ করে, সিম কার্ড বিক্রি করে। আর অতি সাধারণ মানের আমার ছাত্র, সে এখন একটি কলেজে অধ্যাপনা করে। এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্য। যে কেউ যে কোনো সময় নিজেকে পরিবর্তন করে প্রতিষ্ঠার পথে নিয়ে যেতে পারে। আমি বারবার বলছি আমার ছাত্রীদের জন্য, প্রিয় ছাত্রছাত্রীদের জন্য, যে মেয়েদের প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি। বিদ্যাসাগর যেটা অনুভব করেছিলেন 19বিংশ শতকের প্রথমার্ধে, যে যতদিন মায়েরা শিক্ষিত না হচ্ছে ততদিন পর্যন্ত এ সমাজ শিক্ষিত হবে না। আর প্রতিটি মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর দরকার। তুমি সেটা সার্টিফিকেট কোর্স করো, অথবা তুমি বিএ ইঞ্জিনিয়ার হও, অথবা তুমি অন্য কোনো কাজ করো, অথবা কোনোটাই যদি না হয়, অন্তত কিছু একটা হাতের কাজ শিখে তুমি যদি জীবনযাপনের জন্য ন্যূনতম অর্থ উপার্জন করা শেখো, তার মধ্যে কোনো লজ্জা নেই। তোমরা যখন ডিসিশান নেবে যে তোমরা কি পড়তে চলেছো, এই কথাগুলো মাথায় রেখে তুমি যদি এগোনোর চেষ্টা করো, যদি জব ওরিয়েন্টেড, কাজ ওরিয়েন্টেড পড়াশোনাগুলো যদি তোমরা করো, তাহলে তোমরা ভবিষ্যতে প্রতিষ্ঠা পাবে। অনেকে হায়ার সেকেন্ডারি পাস করবার পরে ল পড়তে যায়, খুব ভালো। অনেকে ভূগোল নিয়ে পড়াশোনা করে, ভূগোল নিয়ে পড়াশোনা করলে অনেক কিছু হতে পারো তোমরা। তারপরে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করো, অথচ তার সঙ্গে, যদিও ইকোনমিক্স পড়লে তার সঙ্গে অঙ্কটা পড়তে হয়, তাহলে তোমরা অর্থনীতিবিদ হয়ে উঠতে পারো। অথবা কেউ যদি একেবারে জেনারেল লাইনে ভালো করে পড়াশোনা করে নেট সেট অর্থাৎ ওই প্রফেসর হওয়ার পরীক্ষাগুলো দাও, সেক্ষেত্রে কলেজে অধ্যাপনার কাজ করতে পারো। অর্থাৎ বিভিন্ন দিক খোলা আছে। তোমাকে বুঝে দিতে হবে যে তোমার পোটেনশিয়ালিটি কোনটা এবং তোমার কোনটার প্রতি ন্যাক আছে। এখন অনেকের ক্রিকেট খেলার প্রতি ন্যাক আছে, তার মানে কি সে ক্রিকেট নিয়ে লেগে পড়লে সে সফল হয়ে যাবে? হবে না। কারণ মনে রাখবে, নেশার পেশা দুটোকে গুলিয়ে ফেললে চলবে না। যে খুব ভালো ছবি আঁকতে পারে, সে যদি পড়াশোনা ছেড়ে দিয়ে আর্ট স্কুলে ভর্তি হয়ে যায়, তুমি কি ভাবছো তার ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে? হবে না। তুমি দেখো 1 কোটি মানুষের মধ্যে কজন ছবি এঁকে নাম করেছে, কজন ক্রিকেট খেলে নাম করেছে, সেটা 150 কোটির মধ্যে 10 জন। সুতরাং ছবি এঁকে কেউ একজন বললে তুই ভালো ছবি আঁকতে পারিস, তুই ওটা নিয়েই তোর কেরিয়ার গড়ে তোল, তাহলে তুমি ভালো ছবি আঁকবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমার পেটের ভাত জুটবে তো?
ভুল বোঝানোর জন্য কিন্তু অনেকেই আছেন যারা নিজের বাড়িতে বলবেন নিজের ছেলেকে যে না বাবা ছবি আঁকা নয়, এখন তোমার গান করার সময় নয়, তোমার এখন কেরিয়ার তৈরি করার সময়। আর বাইরে এসে বলবেন না বাবা তোমার যেটা ভালো লাগবে ওটা নিয়ে এগোও, ওটা তোমার প্যাশান, ভালো হবে। কিন্তু জেনে রেখো, নেশা আর পেশা কখনো একসঙ্গে মাপতে নেই। নেশা যদি পেশায় পরিণত হয় তাহলে সেটা খুবই ভালো, কিন্তু সেটা এখন নয়। ধরো তুমি ছবি আঁকছো, খুব ভালো ছবি আঁকো, তার সাথে পড়াশোনাটা চালিয়ে যাও। যদি ছবি আঁকায় তুমি সফল হয়ে গেলে তাহলে তুমি এদিকটাও স্টপ করে দিয়ে অন্য চাকরি না করে ছবি আঁকার প্রফেশনে ঢুকে গেলে। তুমি ভালো ক্রিকেট খেলো, চেষ্টা করো। তুমি যদি রঞ্জি টিমে চান্স পেয়ে যাও তাহলে তুমি এদিকে চাকরিটা অফ করে দিলে। যদি তুমি নায়ক হয়ে যাও, তুমি যদি সিনেমার নায়িকা হয়ে যাও, তুমি সেটা তখন করবে, তখন এদিকে চাকরিটা অফ করে দেবে। কিন্তু তার মানে এই নয় যে তুমি প্রথম থেকে পড়াশোনা বন্ধ করে দিয়ে নায়িকা হওয়ার পেছনে ছুটবে, ক্রিকেটার হওয়ার পেছনে ছুটবে, গায়ক হওয়ার পেছনে ছুটবে, ভালো আর্টিস্ট হওয়ার পেছনে ছুটবে। এগুলো সব বড় ব্যাপার। 1 কোটির মধ্যে 2 জন হয়, 4 জন হয়, 10 জন হয়। তুমি কি তার মধ্যে পড়ো? তুমি হয়তো ভাবছো তাই, কিন্তু বাস্তবটা বলে না। বাস্তব ঠিক তার উল্টো কথা বলে। এই নেশাগুলো পেশায় পরিণত করে অনেক ক্ষেত্রেই জীবনে সে তার বিপদ ডেকে আনে এবং তথাকথিত এই বুদ্ধিজীবীদের পথ ধরে হাঁটতে গিয়ে নিজের জীবনকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তোমরা আলোর দিকে এগিয়ে চলো। নেশাটা রাখো পাশে, আর সঙ্গে রাখো পেশা। তোমাদের এখনকার পেশা হবে পড়াশোনা করা, নিজের কেরিয়ার তৈরি করা। কেরিয়ার তৈরি করা ছবি আঁকার ক্ষেত্রেও হয়, কিন্তু সেই নেশাটা পেশা অর্থাৎ কেরিয়ার পরিণত করতে কিন্তু সময় লাগবে। সেটা কিন্তু অধুরা এবং সেটার সম্ভাবনা অনেক কম। তার চেয়ে মধ্যবিত্ত গরিব ফ্যামিলিতে পড়াশোনা করে সাধারণ চাকরি বাকরি করা, সেটা সরকারি হতে পারে, সেটা বেসরকারি হতে পারে, কাজ ওরিয়েন্টেড অর্থাৎ অর্থ ওরিয়েন্টেড পড়াশোনা করাটা অত্যন্ত জরুরি। তোমাদের এটা মাথায় রাখতে হবে। রবি ঠাকুরের কথা আরও একবার মনে করিয়ে দিই, সার্টিফিকেট গলায় ঝুলিয়ে রেখে সেই সার্টিফিকেট নিয়ে শুধু মেয়ের বাবার কাছেই হাজির হওয়া যাবে, বা উল্টোটা মেয়ের বাবা ছেলের বাবাকে বলে শোনাতে পারবে আমার মেয়েটি MA পাস, কিন্তু তাতে কোনো কাজ হবে না। শ্বশুরবাড়িতে তোমার সম্মান কিন্তু খুব বেশি বাড়বে না। তাতে তুমি রান্নার হাত থেকে চিরতরে হয়তো মুক্তি পাবে না, বা তুমি সামাজিক দিক থেকেও অন্যদের সমতুল হয়ে উঠতে পারবে না। তোমাকে মনে রাখতে হবে, তোমার নিজের পা যত শক্ত হয় অর্থাৎ নিজের অর্থনৈতিক ভিত যত শক্ত হবে, তুমি তত বেশি মাথা উঁচু করে বাঁচতে পারবে এবং তত বেশি বেশি করে তোমার যেটা প্যাশান ছিল, যেটা নেশা ছিল, সেটা গান হতে পারে, ছবি আঁকা হতে পারে, নাটক হতে পারে, অভিনয় হতে পারে, যা কিছু হতে পারে, সেই বিষয়টায় তুমি আরও বেশি বেশি করে সাফল্য লাভ করতে পারবে যদি তোমার অর্থনৈতিক ভিত মজবুত থাকে, তোমার সোর্স অফ ইনকাম যদি ঠিক থাকে। তার জন্য এই মাধ্যমিক লেভেল থেকেই তোমার চিন্তাভাবনা শুরু করতে হবে। এবং কখনোই আমি অভিভাবকদের বলবো যে আপনাদের যে সমস্ত ছেলেমেয়েরা খুব ভালো বোঝে, নিজে নিজের ডিসিশান নিতে পারে, তাদের হাতে নিশ্চয়ই তাদের মতো করে চলার সুযোগ দিন। কিন্তু মাথায় রাখতে হবে এই সময় ছেলেমেয়েরা বাস্তবের চেয়ে আবেগের প্রতি বেশি ধাবিত হয় এবং সেই আবেগ তাদের ভুল পথে নিয়ে যায়। আমার পাশের একটি নামকরা স্কুল, সেই স্কুলের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথম 20 জন সবাই অনেক বড় র্যাঙ্কের চাকরি করে, অনেক উঁচুতে উঠেছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আরও কিছু অফিসার। অথচ ওই স্কুলেরই একটি ছেলে ফার্স্ট বয়, কিচ্ছু হয়নি। সে এখন পাহাড়ে পাহাড়ে ঘুরে নাকি ছবি তোলে আর সেই ছবি বিক্রি করে, হয়তো সেখান থেকে আয় হয়, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি করো, সে বলতে পারে না। সে বলে করি, একটা করি। যে ছেলের মধ্যে সম্ভাবনা লুকিয়েছিল, বিরাট বটবৃক্ষে পরিণত হতে পারত, সে কিন্তু সেটা হয়নি। হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু কবে হবে সেটা জানা নেই। সুতরাং যে স্বপ্নর
সম্ভাবনা বাস্তবায়িত হওয়ার কম, অর্থাৎ যে স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম, সেই স্বপ্নের পিছনে না ছুটে বাস্তবের পিছনে তোমরা চলো। যে বাস্তব তোমাকে প্রতিষ্ঠিত করবে, সমাজে মাথা উঁচু করে বাঁচতে শেখাবে, সেটাই হবে প্রকৃত শিক্ষা। সেই শিক্ষার জন্য আমি বললাম মাধ্যমিকে বিরাট নম্বর পেতে হয় না। যে যেমন নম্বর পেয়েছো সেই নম্বরের উপর ভিত্তি করে তোমরা তোমাদের কেরিয়ারকে চুজ করে নাও। মাধ্যমিক পাশ করে তুমি সার্টিফিকেট কোর্স করতে পারো, তুমি ডিপ্লোমা কোর্স করতে পারো, জুনিয়র্স ইঞ্জিনিয়ার হতে পারো। সমস্ত ক্ষেত্রে যেটা পাস করার পরে তুমি বিভিন্ন সরকারি চাকরি পেতে পারো, রেলে পেতে পারো, ব্যাংকে পেতে পারো, বা অন্য অন্য বেসরকারি সংস্থায় তো পেতে পারোই। এটা ছেলেদের ক্ষেত্রে যেমন মেয়েদের ক্ষেত্রেও ঠিক ততটাই সুযোগ আছে। আবার যারা মাধ্যমিক পাস করেছো, হায়ার সেকেন্ডারি পড়তে পড়তে তোমরা ডিফেন্সের জন্য প্রস্তুত হতে পারো। যারা উঁচু লম্বা আছো, যাদের চেহারা ঠিকঠাক আছে, তোমরা ডিফেন্সের জন্য চেষ্টা করতে পারো, পুলিশের জন্য চেষ্টা করতে পারো। এই পুলিশের চাকরি, ডিফেন্সের চাকরিগুলো তোমাদের জন্য খোলা আছে। যারা পড়াশোনায় একেবারে সাধারণ মানের, তারা এই দিকটা বেছে নিতে পারো, আর্মিতে যেতে পারো। তো এই দিকটাও আছে, আজকাল মেয়েরাও আর্মিতে যাচ্ছে, সেই দিকটাও তোমরা চেষ্টা করতে পারো। কিন্তু মনে রাখতে হবে যে তোমার নেশাটা সাইডে রাখো। অনেকে ভীষণ সুন্দর গান করে, তো আর্মিতে গেলে কি গান করা যায় না? আর্মির লোক গান করে না? নিশ্চয়ই করে। বা অন্য কোনো কোম্পানিতে চাকরি করলে কি নাচ শেখা যায় না? নাচ শেখানো যায় না? সেটাও যায়। সুতরাং তোমরা কোনটা করবে আগে ঠিক করে নাও। এতগুলো রাস্তা তোমাদের সামনে খোলা আছে। আর যারা ভাবছো যে না আমরা হায়ার সেকেন্ডারি পাস করে, এমএ পাস করে আমরা রিসার্চ করব, গবেষণা করব, সেটা বিজ্ঞানের ক্ষেত্রে হতে পারে, সেটা কলা বিভাগের ক্ষেত্রে হতে পারে, সব বিষয়েও কিন্তু সেই সুযোগ আছে। কিন্তু সেই সংখ্যাটা হচ্ছে সীমিত, সেটাও করতে পারো। অনেক ছেলেরা, আমি আমার পরিচিত আরেকটি ছেলের উদাহরণ দিই। সে ফার্স্ট বয়, সে উচ্চ মাধ্যমিক পাস করবার পরে তার বাবা তাকে বললো যে তুমি যেটা ভালো মনে করো করো। তো সে উচ্চ মাধ্যমিক পাস করার পরে সে যদি ইঞ্জিনিয়ারিংয়ে বসতো, অর্থাৎ যদি যে জয়েন্ট পরীক্ষা দিত, জি বা নিট দিত, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়াটা তার কাছে সোজা ছিল। কিন্তু সে বললো না, আমি এটা হব না, আমি গবেষক হব। তার জন্য সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করলো। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে যখন সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, তখন তার মনে হলো হঠাৎ, অর্থাৎ তখন ছেলেটি একটু বড় হয়ে উঠেছে না, তখন তার মনে হলো না আমার তো একটা চাকরি বাকরি দরকার। আমি যদি এখন এমএসসি পড়ি, এমএসসি পড়ার পরে আমাকে পিএইচডি করতে হবে, পিএইচডি করবার পরে আমি নেট স্লেট পরীক্ষা দেব, সেই পরীক্ষা দেওয়ার পরে আমি পিএইচডি যখন কমপ্লিট করব, তারপরে ইন্টারভিউতে ডাক পাবো, তারপরে আমি প্রফেসর হব, তারপরে গবেষণা করবার সুযোগ পাবো। বা অন্য অন্য যে সমস্ত গবেষণাগার রয়েছে, বিজ্ঞান গবেষণা কেন্দ্রগুলো রয়েছে, সেখানেও যদি আমি যেতে চাই তাহলে আমাকে আরও অনেক উপরে উঠতে হবে, সেটা লং টাইমের ব্যাপার। সে তখন কি করলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার পরে তার মনে হলো না এসব নয়, আমার একটা চাকরির দরকার। তখন সে ওই সেই জেনারেল লাইনে পড়াশোনা করে যেমন চাকরির পেছনে ছোটে, সেরকম চাকরির পেছনে সে ছুটছে। খারাপ লাগে ভাবতে যে সে এখনও কিছু করতে পারেনি। হয়তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আমি আশা করি, আমার শুভকামনা রইল সে যেন তাড়াতাড়ি পেয়ে যায় কোনো একটা ভালো চাকরি। আরেকটি উদাহরণ তোমাদের দিয়ে আমি শেষের দিকে এগোবো। আমাদের এক ছাত্রী, যে উচ্চ মাধ্যমিকে আর্টস নিয়ে পড়াশোনা করেছিল, তার আর্টস নিয়ে পড়ার মেয়ে সে নয়, খুব ভালোভাবে সে সায়েন্স পড়তে পারত, এবং আর্টস নিয়ে সে অঙ্ক নিয়েছিল। ও অঙ্ক নিয়ে অঙ্ক পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে 100-র মধ্যে 100 পেয়েছে। তুমি ভেবে দেখো, যে মেয়েটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100-র মধ্যে 100 পেতে পারে, তার মেধাটা কত উঁচু মানের। সেই উঁচু মানের মেয়েটি কিচ্ছু হয়নি, সে সরকারি চাকরির জন্য চেষ্টা করেই চলেছে। কিন্তু জানো তো, মেয়েদের একটা লিমিট আছে। 22 বছর, 23 বছর, 24 বছর, 25 বছর, 26 বছর, 28 বছর, 30 বছর পর্যন্ত তার বাবা ওয়েট করতে পারে। কিন্তু তারপরেই তার মধ্যে চিন্তা ঢোকে, এবং মেয়েটির মধ্যেও চিন্তা ঢুকে যায় যে আমাকে কিন্তু সংসার করতে হবে, সারা জীবন একা বাঁচা যায় না। সুতরাং ছেলেদের ক্ষেত্রে যে লং টাইম ধরে পড়াশোনা করে গবেষণা করবার সুযোগ আছে, মেয়েদেরও সেই সুযোগ আছে। কিন্তু আমাদের সমাজ এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছয়নি যে মেয়েরা যতদিন সুযোগ পাবে, ছেলেরা ঠিক
ততদিন সুযোগ পাবে তা কিন্তু নয়। মেয়েদের সুযোগ অপেক্ষাকৃত কম। তার মাথায় বারবার খোঁচা দেয় যে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে বা আমি বিয়ে করব। সুতরাং প্রতিষ্ঠার পথে মেয়েদের বাধাটা অনেক বেশি। তাই তোমরা প্রথম দিন থেকে ডিসিশন নাও যে তুমি কি শুধু গৃহবধূ হয়েই কাটাবে, নাকি নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে সসম্মানে অর্থ উপার্জন করবে এবং সকলকে নিয়ে একটা সুন্দর সাংসারিক জীবন কাটাবে। তার সাথে সাথে তোমার যে নেশা অর্থাৎ যেটা প্যাশন, গান, নাচ, কবিতা, তবলা বাজানো, যা ইচ্ছা সেটাও বজায় থাকবে। কোনটা চাইছো তার উপর নির্ভর করবে তুমি কোন দিকে এগোচ্ছ। তাহলে আমি যেটা পরিষ্কার বলার চেষ্টা করলাম, তাহলে তার বিষয়টা এমন এসে দাঁড়ালো যে একেবারে প্রথমে মাধ্যমিক পাস করে তুমি কি কি করতে পারো। হায়ার সেকেন্ডারিতে আর্টস নিয়ে ভর্তি হতে পারো, সায়েন্স নিয়ে ভর্তি হতে পারো। যারা আর্টস সায়েন্স কোনোটা নেওয়ার ক্ষমতা নেই, অর্থাৎ যাদের পড়াশোনা করবে না ভেবেছিলে, তারা যে কোনো একটা সার্টিফিকেট কোর্স করো ভালো জায়গা থেকে, যেখানে ট্যালি শেখানো হয়, ইনকাম ট্যাক্স শেখানো হয়, ইলেকট্রনিক্স শেখানো হয়, অটোমোবাইল শেখানো হয়। এরকম সার্টিফিকেট কোর্স করো, তোমরা সেখান থেকে কাজ পেয়ে যাবে। যারা মনে করছো যে না আমাদের তাড়াতাড়ি চাকরি পাওয়া দরকার, তারা মাধ্যমিক পাস করার পর পলিটেকনিকে ভর্তি হয়ে যাও। আমি অবশ্যই আইটিআই এর কথা বলবো না, কারণ আইটিআইয়ের চেয়ে পলিটেকনিকের সুযোগ অনেক বেশি। সুতরাং তুমি পলিটেকনিকে ভর্তি হয়ে যাও। প্রফেশনাল কোর্সে চলে গেলে তোমার হায়ার সেকেন্ডারি পড়তে হলো না, তুমি পলিটেকনিক পাস করে ইঞ্জিনিয়ারিংও পড়তে পারবে। যদি তোমরা মনে করো যে না আমার এরকম সমস্যা নেই, আমি হায়ার সেকেন্ডারি পাস করার পরে করব, খুব ভালো। হায়ার সেকেন্ডারি পাস করো, হায়ার সেকেন্ডারি পাস করার পরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দাও। যদি ভালো রেজাল্ট করতে পারো সরকারি কলেজে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, কম্পিউটার সায়েন্স পড়ো, আইটি পড়ো, বা ইলেকট্রিক্যাল পড়ো, মেকানিক্যাল পড়ো, সিভিল পড়ো, যা ইচ্ছা পড়ো, চাকরি হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে সরকারি চাকরির সুযোগ আছে। তুমি যদি হায়ার সেকেন্ডারি পাস করার পরে পলিটেকনিক পড়তে চাও, সেটাও পলিটেকনিক পড়তে পারো, সেখানেও 1 বছরের তুমি ছাড় পেয়ে যাবে। এবার উচ্চ মাধ্যমিক পাস করার পরে কেউ যদি মনে করে যে আমার এগুলো কোনোটাই হলো না, তুমি সেই মাধ্যমিক পাস করার পরে যে সার্টিফিকেট কোর্স, মানে কাজ ওরিয়েন্টেড, জব ওরিয়েন্টেড যে কাজের কথা বললাম, সে সমস্ত কোর্সে তুমি ভর্তি হয়ে যেতে পারো। সেখান থেকে যে কোনো কোম্পানিতে বেসরকারি চাকরি তুমি পেয়ে যেতে পারো। এইভাবে তোমরা বিভিন্ন জব ওরিয়েন্টেড কাজ এবং ভোকেশনাল কোর্স করে তার মধ্যে দিয়ে তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। যদি হায়ার সেকেন্ডারি পড়ার সময় কোনো অসুবিধা হয়, বিশেষ করে আমার স্কুলে, আমি যে স্কুলে পড়াই, আমাদের স্কুলে যদি কোনো অসুবিধা হয়, অর্থনৈতিকভাবে সাহায্যের প্রয়োজন হয় বা বইপত্র দরকার হয়, আমরা যতটা সম্ভব সাহায্য করি। আমিও তার মধ্যে একজন। তো সেক্ষেত্রে হয়তো তোমরা সেই সহযোগিতা পাবে। এরপরেও আমি বলি, যদি পার্সোনাল কারো অ্যাসিস্ট্যান্ট দরকার হয়, যে এই বিষয়টা আমি বুঝতে পারছি না কী নিয়ে এগোবো, তোমরা তোমাদের যিনি প্রিয় স্যার, যিনি ম্যাডাম, বা আমার কাছে যার কাছে ইচ্ছা, তোমরা যদি বুদ্ধি চাও, আমি সেরকম করে তোমাদের আমার মতো করে আমি গাইড দিতে পারি। যেমন আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল আমি বড় হয়ে ঘুগনি বিক্রেতা হব, কিন্তু সেটা হয়নি। আমি পরবর্তী সময় বুঝতে পেরেছি যে আমার মধ্যে পোটেনশিয়ালিটি রয়েছে, আমি অন্য কিছু করতে পারি। আমার মনে আছে আমি যখন মাধ্যমিক পাস করেছিলাম তখন আমি কিছুই ইংরেজি পারতাম না। তো সেক্ষেত্রে একটা খুব ভালো মজার গল্প আছে, জানো তো। একবার এটা 1990 নাগাদ ঘটনাটা ঘটেছিল। আমার বাবা কলকাতায় একটি হাসপাতালে ভর্তি আছে, আমি তাকে দেখতে যাচ্ছি। তো আমার মনে আছে যে বাইপাস, উল্টোডাঙ্গা থেকে বাইপাস রাস্তাটায় ঢুকে সল্টলেক স্টেডিয়ামের ঠিক আশেপাশে একটা জায়গায় নামতে হলো, যেখান থেকে নেমে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, যেটা সোজা চলে যায় হচ্ছে আইডিবিজি হাসপাতালে। ওখানে ভর্তি ছিলেন। তো আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছি, তখন আমার কিছুটা সামনে কয়েকটি মেয়ে হেঁটে যাচ্ছিল, যারা আমার চেয়ে একটু বয়সে ছোট হবে বা আমার বয়সী হবে। তো ওরা বাংলায় গল্প করতে করতে যাচ্ছিল। কিন্তু আমি যখন ওদের পিছনে পিছনে হাঁটছি, আমার ফুট স্টেপ অর্থাৎ পায়ের শব্দ যখন ওরা পেয়েছে না, ওরা সঙ্গে সঙ্গে ওদের ভাষাটা পাল্টে দিয়ে ওই ইংরেজিতে কথা বলতে শুরু করেছে। তার মানে ওরা নিশ্চিত ছিল যে আমি গ্রামের ছেলে, আমি ওদের ইংরেজিটা বুঝবো না। এবং সত্যিটাও তাই, আমি ভালো বুঝতে পারতাম না। তো সেদিন আমার মনে একটা জেদ জন্মেছিল যে আমাকে ইংরেজিটা শিখতে হবে। সত্যি আমি ইংরেজিটা জানতাম না। এবং শেষ পর্যন্ত আমি যখন এমএ পড়েছি, সে এমএ পড়বার সময় আমি ইংরেজি ভার্সানে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমি এমএ পাস করেছি ঠিকই, কিন্তু সেটা ইংরেজি ভার্সানে করেছি। এবং যাদবপুর ইউনিভার্সিটি থেকে যখন বিএড পড়েছি আমি,
সেই বিএডটাও ইংরেজি ভার্সনে ছিল, সেখানে বাংলায় পড়ানোই হতো না। একমাত্র কলেজ ছিল যাদবপুরে, সেটা যদিও এখন বন্ধ হয়ে গেছে। তো যে কোনো সময় তোমার পরিবর্তন আসতে পারে, যে কোনো সময় তোমার মনের মধ্যে জেদ জন্মাতে পারে কিছু করে দেখানোর। এবং আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি তোমাদের প্রত্যেকের মধ্যে একটা পোটেনশিয়ালিটি আছে, বড় হওয়ার পোটেনশিয়ালিটি আছে, সম্ভাবনা আছে, ঈশ্বর তোমার মধ্যে দিয়ে রেখেছে। তুমি শুধু খুঁজে বের করো, তোমাকে শুধু জেদ করতে হবে যে আমাকে কিছু একটা করে দেখাতে হবে। তোমাদের মনে পড়ে আমি যখন পড়াতাম হলদিঘাটের যুদ্ধের কথা বলেছি। হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ সিং তিনি আকবরের কাছে হেরে গেলেন। আকবর চিতোর দখল করে নিল। তখন রানা প্রতাপ সিং প্রতিজ্ঞা করেছিলেন যে আমি যতদিন চিতোর উদ্ধার করতে না পারবো ততদিন পর্যন্ত সোনার থালার বদলে গাছের পাতায় রুটি খাবো এবং রাজসজ্জার বদলে তৃণসজ্জায় শয়ন করব। রানা প্রতাপ সিংহ তার জীবদ্দশায় বহুবার আকবরের সাথে যুদ্ধ করেছেন এবং সেই চিতোর পুনরুদ্ধার করবার চেষ্টা করেছেন, কিন্তু তিনি করতে পারেননি। কিন্তু বাপের বেটা রাজপুত সে কথা রেখেছিল, সারা জীবন গাছের পাতায় তিনি রুটি খেয়েছেন এবং তৃণসজ্জা অর্থাৎ ঘাসের উপরে ঘুমিয়েছেন। ওদের কথা ছিল একটাই, যে আমার মাথা যাবে কিন্তু কথা যাবে না। প্রতিজ্ঞা করতে হবে, প্রতিজ্ঞা রাখতে হবে। প্রমিস শুড বি কেপ্ট। কথা দিয়ে কথা রাখতে হবে। তোমাকে নিজেকে নিজে কথা দিতে হবে যে তুমি কি হতে চাও, কি করতে চাইছো, এবং তার উপরে ভিত্তি করেই কিন্তু নির্ধারিত হবে তোমার ভবিষ্যৎ। তোমাকে প্রশ্ন করতে হবে যে স্টেজের উপরে একজন দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে আর তুমি নিচেই দাঁড়িয়ে হাততালি দিচ্ছ, তুমি কি সেইজন হতে চাও, নাকি তুমি স্টেজে দাঁড়িয়ে আছো অন্যরা হাততালি দিচ্ছে তুমি সেটা হতে চাও? তোমাকে ডিসিশন নিতে হবে, তোমাকে সাহসী হতে হবে, তোমাকে উদ্যমী হতে হবে, তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। তোমার মধ্যে যে লুকোনো সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে বের করতে হবে। মাধ্যমিকে খারাপ হয়েছে, 9-এ ফেল করেছিলে, কোনো ফ্যাক্ট নয়। নতুন উদ্যমে নতুন সাজে সজ্জিত হও। আমাদের আর একজন ছাত্রের কথা বলে শেষ করব, যে আমাদের স্কুল থেকে মাধ্যমিক পাস করেছিল, তারপরে আর জীবনে পড়াশোনা করার সুযোগ পায়নি। সে করেসপন্ডেন্সে হায়ার সেকেন্ডারি পড়েছে, অর্থাৎ দূরশিক্ষায়। ওপেন স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছে, কলেজ পাস করেছে, এমএ পাস করেছে এবং এমএ পাস করার পরে সে প্রফেসর হয়েছে, সেখান থেকে সে পিএইচডি করেছে। এখন তিনি ডক্টরেট অর্থাৎ পোস্ট ডক্টরেট ডিগ্রি নিয়ে একটি নামকরা কলেজে, এই নৈহাটির আরবিসি কলেজের তিনি প্রফেসর, অ্যাকাউন্টেন্সির প্রফেসর, আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র। আমাদের গর্বের বিষয়। সবাই জোরে হাততালি দাও এই উৎসাহের জন্য, যে অর্থের কারণে মাধ্যমিকের পরে তিনি আর কোনো নিয়ম মাফিক প্রতিদিনের স্কুলে যেতে পারেননি, অর্থাৎ রেগুলার ইনস্টিটিউশনে পড়াশোনা করতে পারেননি, কিন্তু নিজের যে পোটেনশিয়ালিটি ছিল তার উপরে তার বিশ্বাস ছিল, তাই সে এত কিছু করবার পরেও এখন তিনি নৈহাটি আরবিসি কলেজের প্রফেসর। একেই বলে সাফল্য। আমি স্যালুট জানাই সেই মানুষটাকে যিনি এটা করে দেখিয়েছেন। আমার প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবক, অনেক কথাই হয়তো অপ্রাসঙ্গিক বলে ফেললাম, কিন্তু আমি একটা কথা বলবো, যে যারা মাধ্যমিক পাস করেছো তারা অত্যন্ত সুচিন্তিতভাবে তোমাদের স্ট্রিমকে নির্ধারণ করো এবং কোন জায়গায় কোন স্কুলে পড়াশোনা করবে সেটা ভালো করে বাছাই করো। শুধুমাত্র সেই হাওয়ায় ভেসে সেই কোকিলের দল যেদিকে যাচ্ছে আমাকেও সেদিকে যেতে হবে তা নয়। তুমি আলাদা পথ বেছে নাও। রামকৃষ্ণ বলেছিলেন না, যত মত তত পথ। তোমার উদ্দেশ্য হচ্ছে সফল হওয়া, সুতরাং এই পথেই যে যেতে হবে এমন কোনো কথা নেই। তুমি অন্য একটা পথ দিয়ে গিয়েও সেই জায়গায় পৌঁছতে পারো। অর্থাৎ ডেস্টিনেশন তোমার ঠিক করো এবং তুমি কোন পথে যাবে সেই পথটাও ঠিক করে নাও। তাহলে দেখবে তোমার জীবন আলোয় আলোকিত হবে, তুমি প্রতিষ্ঠিত হবে এবং সত্যিকারের মানুষ হয়ে উঠবে। যে মানুষ
সমাজের মানুষ হবে, যে মানুষ ভারতবর্ষের মানুষ হবে, প্রতিটা মানুষের জন্য সে ভাবতে পারবে, কাজ করতে পারবে, মানুষ হয়ে উঠবে। আর তার সাথে সাথে এটা বলি, সহমর্মিতাটা রেখো। আজকে তুমি যে অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছ, পরবর্তী সময়ে যাদের অসুবিধা হবে তুমি তাদের পাশে দাঁড়িও। আমি বারবার একটা কথা বলি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। যারা এটা না হয় না, তারা জীবনের শেষ দিকে কী হয় জানো, মানসিক রোগী হয়ে যায়, কারণ সমাজ থেকে তারা দূরে থাকে। তুমি সমাজের মধ্যে থাকো, সমাজের মানুষ হয়ে বাঁচো, দেখবে তুমি বড় মানুষ হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। আমার প্রতিটা ছাত্র, প্রতিটা ছাত্রী, বিশেষ করে ছাত্রীদের কথা আরও একবার বলছি, প্রত্যেক ছাত্রী যেন সে নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়, কাজ করে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, তবেই তার জীবনের সার্থকতা। নারী হিসেবে তার তো সার্থকতা আছেই। সে একদিকে যেমন নারী, একদিকে তেমন মা, একদিকে যেমন প্রেমিকা, তেমনি আর একদিকে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের স্রষ্টা। তোমাকে কিন্তু শিখতে হবে কিভাবে সেই নতুন প্রজন্মকে আলোর পথ তুমি দেখাবে। সুতরাং তুমি তোমার পোটেনশিয়ালিটিটা খুঁজে বের করো এবং সেই পথ ধরে এগিয়ে চলো। আমি নিশ্চিত সফল তুমি হবেই। আমার প্রতিটা ছাত্রী সফল হোক এবং প্রতিটা ছাত্র সফলভাবে জীবনে প্রতিষ্ঠিত হোক, এই কামনা করি। তাহলে মাধ্যমিক পাশ করার পরে কী কী সুযোগ সুবিধা আছে তোমাদের একটু একটু বোঝাতে পারলাম। এরপরে যা বাকি রয়ে গেল সেটা তোমরা আলাদা করে জিজ্ঞেস করতে পারো বা আমাকে প্রশ্ন করলেও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ এবং যে